কেটে গেছে দীর্ঘ ৩টি বছর। এই ৩টি বছরের সময়ের তোড়ে বছরে বদলে গেছে অনেক কিছু। জীবনের স্বাভাবিক নিয়মে শোকের মাতম করে এলেও চৌধুরী পরিবারের হৃদয়ের এক কোণে একটি নাম আজও সমানভাবে জীবন্ত: রোহান তালুকদার। আর এই ৩ বছরে বদলে যাওয়া সবচেয়ে সুন্দর সত্যিটি হলো, মৌ এখন ৮ মাসের অন্তঃসত্ত্বা। তার ছোট্ট অস্তিত্বের ভেতর দিনে দিনে বড় হয়ে উঠেছে উজান আর মৌয়ের ভালোবাসার প্রথম রূপান্তর, এক নতুন প্রাণ। ময়ের পেটে গড়ে ওঠা এই ছোট্ট শিশুকে ঘিরে উজান চৌধুরীর খুশির কোনো সীমা নেই। তবে জীবনে এত সুখ আর নতুন আলোর আগমনে ঘটলেও উজান বা মৌ কেউ এক মুহূর্তের জন্য রোহান তালুকদারকে ভুলে যায়নি। এই যে এখন বিকেল নামটি মৌ গিয়ে বসে আছে চৌধুরী বাড়ির বাগানের কোণে রোহানের সেই চিরসাদের কবরের পাশে, অঝোর ধারায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। ৮ মাসের ওসব পেট নিয়ে এমন কাঁচামাটি কবরের পাশে একভাবে বসে থাকতে ইদানিং তার বেশ কষ্ট হয়। তবুও মুখ প্রতিদিন নিয়ম করে দুবেলা এখানে এসে বসে। বেঁচে থাকতে যে মানুষটাকে মানুষ হিসেবে কদর দিতে পারেনি, আর সে না ফেরা দেশে চলে যাওয়ার পর অনুশোচনায় মৌ তাকে রোজ সঙ্গ দেয়। কবরের মাটির দিকে তাকিয়ে সে কত হাজারো গল্প করে, কখনো নিজের অজান্তেই মুচকি আসে, আবার কখনো অনুশোচনায় বুক ভাসিয়ে কাঁদে। মাঝে মাঝে হাওয়ার দোলায় মৌ স্পষ্ট অনুভব করে রোহান যেন ঠিক তার গা ঘেঁষে বসে আছে। বাতাসে রোহানের সেই পরিচিত সুবাস ভেসে আসে। মুখের অনায়াসে মনে হয় রোহান হয়তো আগের মতো তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে খিলখিল করে হাসছে। মৌ এক মনে কান্নার সামনে হাত তুলে আল্লাহ দরবারে পবিত্র কোরআন তেলাওয়াত করে, রোহানের উপরে শান্তির জন্য চোখের পানি ফেলে শুকরিয়া আদায় করে, মোনাজাত করে। হঠাৎই মৌ তার পাশে কারো এক সুপরিচিত উষ্ণ উপস্থিতি অনুভব করলো। সে ধীর পায়ে ঘাড় বেঁকিয়ে পাশে তাকাতেই উজানকে দাঁড়িয়ে থাকতে দেখলো। উজানকে দেখে মৌ জোরপূর্বক ঠোঁটের কোণে একটুখানি মিষ্টি হাসি ফোটালো, কারণ উজান তাকে এখানে এসে কাঁদতে বারণ করেছে। কান্নাকাটি করলে উজান আর তাকে রোহানের কবরের কাছে আসতে দেবে না। উজান এসে শান্তি ভঙ্গি ময়ের ঠিক পাশের দোলনাতে বসে পড়ল। মাটিতে নিচু হয়ে বসলো ময়ের বেশ কষ্ট হয়, তাই উজান নিজ হাতে বাগানের কবরের পাশটিতে সুন্দর একটা দোলনা বানিয়ে দিয়েছে, যাতে তার বউয়ের রোহানের পাশে বসতে কোনো কষ্ট না হয়। উজান পাশে বসতে মুখ পরম ভালোবাসায় ও খানিকের ক্লান্তিতে উজানের চওড়া কাঁধে নিজের মাথাটা এলিয়ে দিল, কিন্তু নিজের অজান্তে চোখের কোণ গড়িয়ে ২ ফোঁটা তপ্ত অশ্রু এসে বিদ্ধ হলো উজানের শার্টের কাঁধে। উজান পরম আবেশে ও মমতায় ময়ের দিকে তাকালো, তার কপালে নিজের ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে সিগ্ধ ফিসফিসানি কণ্ঠে আওড়ালো, একদম কাঁদবে না। হাজারবার বলেছি না, কবরের পাশে বসে এভাবে চোখের পানি ফেলতে নেই। তুমি কি চাও তোমার এই কান্নার জন্য ওপারে আমাদের রোহান কষ্ট পাক? বলো। না তো, তাহলে একটুও কাঁদবে না একদম। রোহানের জন্য যত পারো মন থেকে দোয়া আর ইস্তগফার করবে, বুঝতে পেরেছো? মৌ ভেজা চোখে মাথা নেড়ে বলল, হুম। তাহলে এখন রুমে আর শোনো, তোমার শরীরের এই অবস্থা, হুটহাট একা একা আর এখানে আসবে না। আগে আমাদের বেবিটা পৃথিবীতে আলো দেখুক, তারপর তাকে কোলে নিয়ে একসাথে আসবে। নয়তো একা চলতে গিয়ে হোঁচট খেলে বড় কোনো বিপদ হয়ে যাবে। মৌ আর কোনো কথা বাড়ালো না। উজান আলতো করে ধরে তাকে দোলনা থেকে তুলে নিয়ে যেতে লাগলো। মৌ ধীর পায়ে হাঁটতে হাঁটতে বারবার পেছন ফিরে সে কবরটার দিকে তাকাতে লাগলো। মনটা যেন কিছুতেই ছেড়ে যেতে চাইছে না, কিন্তু বাইরের হাওয়া ক্রমে মেঘলা হয়ে আসছে তার। সে উজানের পায়ে পা মিলিয়ে বাধ্য হয়ে পা বাড়ালো। উজান তাকে ড্রয়িং রুমের আরামদায়ক সোফায় এনে বসালো, তারপর নিজ হাতে প্লেটে খাবার মেখে অত্যন্ত ভালোবাসায় বউকে খাইয়ে দিতে লাগলো। ঠিক তখনই হুট করে ড্রয়িং রুম খুশিতে প্রফুল্লিত হয়ে উল্লাসে নাচতে নাচতে প্রবেশ করলো ইফাত। সে বাসায় ঢুকতেই কিছু না ভেবে সোজা গিয়ে উজানকে জড়িয়ে ধরে উন্মাদের মতো কোলাকুলি করতে লাগলো। উজান হঠাৎ এমন কাণ্ডে ভুরু যুগল কুঁচকে তাকালো। ইফাতের এমন পাগলাটে ব্যবহার রুমের সবাই মতো অবাক। ইফাতের পেছনে মেয়ের লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ঢুকলো। শাশুড়ি ও বড়দের সামনে সে একদম সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। তখন ড্রয়িং রুমে চৌধুরী পরিবারের সবাই উপস্থিত ছিলেন। উজান ইফাতকে হঠাৎ প্রশ্ন ছুড়ে দিল, কিরে, হঠাৎ কি হলো তোর? এত লাফাচ্ছিস কেন? আমাকে নাকি জড়িয়ে ধরে মেরে ফেলবে আজ? ইফাত উজানকে ছেড়ে দিয়ে এবার ঝড়ে গতিতে নিজে মায়ের মা
ইমরোজা চৌধুরীকে জড়িয়ে ধরলো। খুশিতে একদম গদগদ হয়ে গমগমে করে বলে উঠল, আম্মু, আম্মু, উজান, আমি বাবা হব। উজান, তোর মতো আমিও অবশেষে বাবা হতে চলেছি। আমার ফুলকন্যা পেটেও এখন আমাদের ভালোবাসার ফুটফুটে সন্তান বেড়ে উঠছে। আমি বাবা হব। আই অ্যাম গোয়িং টু বে এ ফাদার। কথাটি বলে ইফাত আনন্দে উন্মত্তের মতো পুরো ড্রয়িং রুম জুড়ে চক্কর কাটতে লাগলো। হুট করে এমন এক খুশির খবর শুনে পুরো চৌধুরী বাড়ির সবাই আনন্দে মুখরিত হয়ে উঠল। ইমরিতা চৌধুরী, উজান, মৌ সবাই খুশিতে আত্মহারা হয়ে গেল। ইফাত খানিকক্ষণ ড্রয়িং রুমে নাচানাচি করে এসে ধপাস করে মায়ের সামনে সোজা হয়ে দাঁড়ালো। কিন্তু ইমরোজা চৌধুরীর ছেলে ইফাতকে একপাশে ঠেলে সরিয়ে দিয়ে সোজা এগিয়ে গেলেন মেহেরের দিকে। তিনি অতি আদরে মেহেরের দুটো ফর্সা গালে চুমু খেয়ে বললেন। মায়ের কাছ থেকে এমন অবহেলা পেয়ে ইফাত চোখ মুখ বাঁকিয়ে ভুরু কোঁচকাল। একদম বাচ্চাদের মতো অভিমানী সুরে বলে উঠল, আম্মু, তুমি এখন আমাকে ফেলে সোজা গিয়ে নিজের প্রিয় বৌমাকে জড়িয়ে ধরলে? ও কি একা একা তোমার দাদি বানাচ্ছে নাকি? এখানে কি আমার কোনো ভূমিকা নেই? ইমরাজ চৌধুরী কোমরে দুহাত গুজে রাগে কর্কশ কণ্ঠে গর্জে উঠলেন, জাটার মার খেতে চাস নাকি এখন? নিজের বউকে তোর হিংসে হয়? লজ্জা করে না তোর? ইফাত তৎক্ষণাৎ দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে হেসে বলল, আমু, না প্লিজ। বাবা হওয়ার বয়সে এসে আর অত্যন্ত তোমার হাতে ঝাঁটাটা মার খেতে চায় না। তোমার যা ইচ্ছে হয় করো, আমি ভালো ছেলের মতো জাস্ট একপাশে দাঁড়িয়ে দেখব। ইফাতের এই কথায় ড্রয়িং রুম জুড়ে মুহূর্তে একরাশ আনন্দের হাসির রোল পড়ে গেল। মৌ আর উজান একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। মৌ নিজের আর চুপ করে থাকতে পারল না। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরলো। মেহেরের কানে একদম কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে দুষ্টুমি সুরে বলে উঠল, জানো, তুই না কিছুদিন আগে খুব ভাব নিয়ে বললি এসব কিছু এত তাড়াতাড়ি হবে না। এখন কি হলো? তলে তলে ঠিকই টেম্পো চালাচ্ছ আর আমরা বললে হরতাল। ওর এমন সরাসরি কথায় মেয়ের লজ্জা একদম লাল হয়ে মাথা নিচু করে ফেললো। এই মৌ মেয়েটা যে ইদানিং তাকে লজ্জা দিতে এক বিন্দু ছাড়ছে না। যখন তখন শাশুড়ি আর ভাসুরদের সামনে চরম লজ্জায় ফেলে দেয়। মেহের নিজের লজ্জা ঢাকতে আড়ালে মৌয়ের নরম হাতে হালকা করে একটা চিমটি কাটলো। আর মৌ তাতেই খিলখিল করে হেসে উঠল। একদিকে ড্রয়িং রুমে হইচই আর আনন্দের মাঝে কিছুটা দূরে একাকী দাঁড়িয়ে নীরবে দু চোখের জল ফেলছিল তুবা। সবাই নিজের মতো করে আনন্দে ভেসে গেলেও তুবা কোনোভাবে মন থেকে সম্পূর্ণ খুশি হতে পারছিল না। কারণ সে মা হতে সম্পূর্ণ অক্ষম। বিয়ের অনেক বছর পেরিয়ে গেলেও যখন কোনো সন্তান হচ্ছিল না, তখন আরিয়ানের কাছে অনবরত জিদ ধরেছিল ডক্টরের কাছে যাওয়ার জন্য। কিন্তু আরিয়ান সবসময় হাসপাতালের কথা শুনলে সব দোষ নিজের কাঁধে চেপে নিয়ে এড়িয়ে যেত। বলতো তার নিজেরই শারীরিক প্রবলেম আছে, তাই যাওয়ার দরকার নেই। কিন্তু তুবা তো নাছোড়বান্দা। আরিয়ানের উপর অজস্র রাগ ঝেড়ে সে নিজে একা একা হসপিটালে গিয়ে চেক আপ করিয়ে এসেছিল। আর তখন জানতে পারে সমস্যা আরিয়ানের নয়, বরং গর্ভধারণের অক্ষম সে নিজে। আরিয়ান কেবল তুবাকে মানসিক আঘাত থেকে বাঁচাতে পুরো দোষ নিজের ঘাড়ে নিয়েছিল। সবাই এই আনন্দের মাঝে তুবা আর এক সেকেন্ডও দাঁড়ালো না। এক দৌড়ে সোজা উপরে রুমের দিকে চলে গেল। তুবার হঠাৎ চলে যাওয়া দেখে তাকে থাকতে গেল সবাই। তারা আনন্দের অতিশয্যে ভুলেই গিয়েছিল যে নিজেদের অজান্তে মেয়েটার মনে কতটা কষ্ট দিয়ে ফেলেছে। আরিয়ান সবার অপরাধ বোধের চেহারা দেখে শান্ত গলায় বলল, তোমরা বসো, আমি দেখছি। এই বলে আরিয়ান ধীর পায়ে উপরের রুমে চলে গেল। রুমে ঢুকেই সে দেখতে পেল তারা বিছানায় বালিশে মুখ গুজে অঝোরধারায় কাঁদছে। তার এই ব্যাকুল কান্নার শব্দে আরিয়ানের বুকটা যেন মোচড় দিয়ে উঠল। মেয়েটা হসপিটালে রিপোর্ট পেয়ে ভেঙে পড়বে জেনেই তো সে এতদিন সব মিথ্যে অপবাদ নিজের উপর নিয়ে চুপ ছিল। আরিয়ান ধীরে ধীরে তুবার পাশে গিয়ে বসলো। পাশে বসতেই তুবার নিজেকে ধরে রাখতে পারল না। আরিয়ানকে বাহু শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। তুবা, প্লিজ কেঁদো না। তুমি কেন বোঝো না? আল্লাহ সবাইকে সব দিক দিয়ে পরিপূর্ণ দেয় না। তাছাড়া আমার দুজন নিজেদের মতো করে এভাবেই তো অনেক হ্যাপি আছি, তাই না? কতদিন? তুবা কান্না জড়ানো গলায় চেঁচিয়ে উঠল। একদিন, এক মাস, এক বছর, নাকি 5 বছর? তারপর ঠিকই তোমার মনে হবে আমি তোমার জীবনে এক বিশাল বোঝা। আমার কাছে কি তুমি সত্যি হ্যাপি বলো?
তার চেয়ে আরিয়ান প্লিজ তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করো। আমি কথা দিচ্ছি, আমি কিচ্ছু বলবো না, তোমাকে নিজ হাতে বিয়ে দিয়ে দেবো। কথাটা শেষ করার আগে আরিয়ান তোমার গালে পরপর দুটো থাপ্পড় বসিয়ে দিল। ত্যাগের কথা বলতে গিয়ে গাল দুটো লাল হয়ে উঠল তোবার। সে চোখে এক হাত গাল রেখে অবাক হয়ে তাকালো। তুমি আমাকে মারলে আরিয়ান? তো আর কি বলবো বলো? তোমাকে আমি কতবার বোঝাবো যে এই জীবনে আমার শুধু আর শুধু তোমাকে চাই। আমার আর কোনো সন্তানের দরকার নেই। বাচ্চা হলে যে সংসার শুধুই হ্যাপি থাকা যায় তা কিন্তু একদম ভুল ধারণা। তাছাড়া ওই তো উজান আর ইফাতের ঘরে দুটো নতুন মেহমান আসছে। আমরা ওদের বাচ্চাদের নিয়ে নিজের সন্তানের মতো ভালোবেসে বুকে জড়িয়ে রাখবো। ওরা কি নিশ্চয়ই আমাদের কাছ থেকে ওদের বাচ্চাদের দূরে সরিয়ে রাখবে বলো? ওরা আমাকে ধরতে দেবে, ওদের বেবি কোলে দেবে, এত আদর করতে দেবে আমাকে। তোবা ফিসফিসিয়ে আকুল হয়ে জিজ্ঞেস করলো। ঠিক তখনই দরজার কাছ থেকে গম্ভীর আওয়াজ ভেসে এলো। হ্যাঁ, আমরা তো মহা মানুষ, আমরা কেন তোমাদের আমাদের বেবি ধরতে দেব? বেবি তো আর তোমাদের কিচ্ছু হয় না। আমরা এতটাই খারাপ যে তোমাদের আমাদের বেবি স্পর্শ করতে দেব না, বুঝেছো? কথাগুলো বলতে বলতে রুমে ঢুকে পড়লো উজান। তার পেছনে দাঁড়িয়ে আছে ইফাত আর মেহের। অন্তঃসত্ত্বা মুখে তারা নিচে সোফায় বসিয়ে রেখে উপরে চলে এসেছে। উজান আরিয়ানের সামনে গিয়ে সোজা দাঁড়িয়ে পড়তে তুবা লজ্জা পেয়ে গেল। দুটো হাতের উল্টো পিঠে চোখের জল মুছে নিল। এরই মাঝে মেয়ের গম্ভীর মুখে করে বলে উঠল, ভাবি, তুমি এতটা বড় ভাবতে পারলে আমাদের? আমাদের বেবি আসা মানে তো সেটা তোমারও বেবি, তাই না? তোমার মনে কিভাবে এই বাজে ধারণা এলো যে আমরা আমাদের বেবি তোমার কোলে দেব না? এত নিচু আর পর ভাবো তুমি আমাদের? তুবা লজ্জিত হয়ে তড়িঘড়ি করে বলল, না না মেহের, আমি সত্যি ওভাবে বলতে চাইনি। থাক ভাবি, আর বানিয়ে বানিয়ে বলতে হবে না। শুধু মুখে মুখে এতদিন বোন বোন বলে আসতে, কিন্তু ভেতর থেকে তো পর আর শত্রু ভেবে বসে আছো। দুবার সইতে না পেরে ধেয়ে ধেড়ে এসে মেয়েরকে পরম আদুরে বুকে জড়িয়ে ধরলো। মেয়ের সঙ্গে সঙ্গে খুশিতে গদগদ হলো। ঠিক তখনই উজান গম্ভীর ভেঙে হেসে উঠে বলল, এবার কাজের কথায় আসে। শোনো ভাইয়া, বেবি আসছে ঠিক আছে, কিন্তু তাই বলে ভেবে নিও না যে সেই বেবি রাতে আমাদের কাছে থাকবে, আর রাতে বেবি তোমাদের কাছেই থাকবে। কিভাবে সামলাবে তা তোমরাই জানো, কারণ আমি তো রাতে আমার পিচির সাথে রোমান্স করব, আর তোমরা দুজনে নিশ্চয় বেবি সামলাবে, ব্যাস। উজানের কথায় সবাই হো হো করে হেসে উঠল। ঠিক সেই মুহূর্তে নিচে ড্রয়িং রুম থেকে ভেসে এলো ময়ের হৃদয় বিদারিং আর্তচিৎকার। আল্লাহ গো! চিৎকারটা শোনা মাত্র রুমের সবাই শব্দের সাথে মিলিয়ে গেল। মুহূর্তে সবাই হুড়মুড় করে রুমে সিঁড়ির দিকে দৌড়ে গেল। সিঁড়ি দোতলায় কোণে এসে পৌঁছাতে উজান একদম বরফ হয়ে থমকে দাঁড়িয়ে গেল। তার চোখের সামনে ঘোর আমনিশা এসে এলো নিচে মেঝেতে। আল্লাহ গো! নিচের ড্রয়িং রুম থেকে ভেসে আসা ময়ের আর্তচিৎকারটা বাতাস ছিঁড়ে সবার বুকে গিয়ে বিঁধল। এক সেকেন্ডের মধ্যে আনন্দের সব রং মুছে গিয়ে পুরো বাড়িতে নেমে এলো আতঙ্কের কালো ছায়া। উজান সিঁড়ির দোতলায় এসে পাথরের মতো থমকে দাঁড়ালো। চোখের সামনে যা দেখলো তাতে পৃথিবীটা মুহূর্তেই উল্টে গেল। ড্রয়িং রুমে মেঝেতে ব্যথায় কোঁকড়িয়ে বসে আছে মৌ। তার সাদা সালোয়ারের নিচ থেকে টপ টপ করে লাল রক্ত গড়িয়ে পড়ছে কার্পেটে। এক হাতে পেট চেপে ধরে আরেক হাতে সোফার কোনা খামচে ধরেছে সে। কপালে বিন্দু বিন্দু ঘাম। মৌ! উজানের গলার চিৎকার বেড়ে হওয়ায় ডাকটা পুরো বাড়ি কাঁপিয়ে দিল। সে দুই লাফে সিঁড়ি বেরিয়ে নিচে নেমে হাঁটু গেড়ে বসে পড়ল ময়ের সামনে। পিচ্চি, পিচ্চি, আমার দিকে তাকা, কি হয়েছে, কথা বলো। উজানের কণ্ঠ কাঁপছে, তার শক্ত হাত দুটো অস্থির হয়ে ময়ের মুখ কপালে হাত ছুঁয়ে দিচ্ছে। ব্যথা দম বন্ধ হয়ে ফিসফিস করে বলল, উজান, পেটটা খুব ব্যথা করছে, মনে হয় বেবি। কথা শেষ করতে পারল না, আর একটা ঢেউ এসে মৌকে গুটিয়ে দিল। ইমরোজা চৌধুরী এসে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আল্লাহ, 8 মাসের ডেলিভারি, এখন তো সময়ই হয়নি মা। মেহের দৌড়ে গিয়ে পানি আর তোয়ালে নিয়ে এলো। ইফাত ফোনে ডাক্তারকে কল দিল, দিতে চিৎকার করছে, অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক। আরিয়া নিচে নেমে এসেছে। তুবাময়ের মাথাটা নিজের কোলে তুলে নিল। ভাবি, শক্ত হও, ভয় পেও না, আমরা আছি। কিন্তু উজান কারো কথা শুনছেই না, তার দুনিয়া এখন শুধু মৌ। ময়ূর ফ্যাকাশে মুখ, ঘামে ভেজা চুল আর ব্যথায় বাঁকা হয়ে যাওয়া শরীর দেখে উজানের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে।
অ্যাম্বুলেন্স আসতে 10 মিনিট সময় লাগবে। ইফাত ফোন রেখে বলল, 10 মিনিট? উজান তাদের দাঁত চেপে বলল। তারপর 1 সেকেন্ডও দেরি না করে মৌকে কোলে তুলে নিল। 8 মাসের পেট নিয়ে মৌ এখন বেশ ভারী, তবুও উজানের কাছে মনে হচ্ছে সে পালকের মতো হালকা। গাড়ির চাবি দেয়া ইফাত, আমি নিজেই ড্রাইভ করবো। উজান, তুই পারবি না, আমি চালাচ্ছি। ইফাত চাবি নিয়ে দৌড়ালো। গাড়ির পেছনের সিটে মৌকে কোলে নিয়ে বসেছে উজান। ময়ের মাথাটা তার বুকের সাথে লেগে আছে। উজান এক হাতে মৌকে আগলে রেখেছে, আরেক হাত তার শক্ত করে ধরে আছে। পিছে, আমার দিকে তাকাও, দেখো আমি আছি, কিছু হবে না তোমার, আমাদের বেবিটারও কিছু হবে না, আল্লাহ আছে। মৌ ব্যথার চোখ কপাল করে ফেলেছে, ঠোঁট দুটো কাঁপছে। উজান, যদি যদি আমি আমাদের বেবিটার কিছু হয়ে যায়। কুষাণ ধমকে উঠল, তারপর সাথে সাথে নরম হয়ে ময়ূর কপালের ঠোঁট চোয়ালো। এমন কথা আর একবারও বলবে না। তুমি আর আমাদের বেবি দুজনেই ঠিক থাকবে, আমি কথা দিচ্ছি। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে ময়ূর জ্ঞান প্রায় নেই। ডাক্তাররা স্ট্রেকচার নিয়ে ওটিতে নিয়ে যাওয়ার সময় উজান ময়ের হাত ছাড়তে চাইছিল না। স্যার প্লিজ, পেশেন্টকে যেতে দিন, নার্স বলল। উজান কাঁপা গলায় বলল, আমি আমি ওর সাথে যাব। আপনি পারবেন না স্যার। উজান অসহায়ের মতো ইফাতের দিকে তাকালো। ইফাত এসে ভাইয়ের কাঁধে হাত রাখলো। উজান, শান্ত হ, ডাক্তাররা আছে, আমাদের বোন আর ভাগ্নে ঠিক থাকবে। ওটির দরজা বন্ধ হয়ে গেল। বাইরে অপেক্ষায় ঘরে উজান পায়চারি করছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, বারবার আল্লাহর নাম জপছে। ইমুজা চৌধুরী জায়নামাজে বসে কাঁদছে। মেয়েরা তবু একে অপরের হাত ধরে আছে। 8 ঘন্টা 1 ঘন্টা সময় যেন কাটতেই চাইছে না। হঠাৎ অতিথি দরজা খুলল। নাচ বেরিয়ে এসে বলল, কংগ্রাচুলেশন, মা এবং মেয়ে দুজনেই সুস্থ আছে। মেয়ে? পূজন দৌড়ে গেল, আমার মেয়ে? মু কেমন আছে? উনি এখনো অবজারভেশনে আছেন। প্রি ম্যাচিওর ডেলিভারি হওয়ায় একটু দুর্বল, তবে ভয়ের কিছু নেই। উজানের চোখ থেকে অজরে পানি পড়ছে, খুশির কান্না। সে কাঁপা পায়ে নার্সের কাছের কাছে গিয়ে দাঁড়ালো। ছোট্ট একটা পুটলি, লাল টুকটুকে, চোখ বন্ধ, উজানের কলিজার টুকরা। আসসালামু আলাইকুম মামুনি। উজান কাছে হাত রাখলো। আমি তোমার বাবা, তোমার মা অনেক কষ্ট করেছে তোমার জন্য। ইভাত পেছন থেকে ভাইকে জড়িয়ে ধরলো। হয়ে গেল বাবা, প্রফেসর উজান চৌধুরী এখন বাবা। রাত 12টায় মুখে কেবিনে শিফট করা হলো। জ্ঞান ফিরতে প্রথমে সে উজানের হাত খুঁজলো। উজান তার হাতটা নিজের গালে চেপে ধরলো। আমি আছি পিচ্ছি, আমার বাবা মা হয়ে গেছে। ওর চোখে পানি, দেখতে দেখতে কেমন, একদম তোমার মতো। উজান হাসলো। নাম কি রাখবো? ধীরে বলো। রেহানা, রুহানের নামে। উজানের বুকটা মোচড় দিয়ে উঠলো। সে মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমাদের রাজকন্যার নাম রোহানা। ধরি। কেবিনের কোণে ছোট্ট দোলনায় ঘুমিয়ে আছে রুহানা। তুবা দূর থেকে বাচ্চাটাকে দেখছে, চোখে পানি কিন্তু ঠোঁটে হাসি। আর এনে তার হাত ধরলো। ময়ের কপালে চুমু দিয়ে ফিসফিস করে বলল, শুনেছ পিচ্ছি, আমাদের মেয়ে কাঁদছে, চলো ওকে কোলে নেই। মৌ দুর্বল হাতে উজানের শার্ট খামচে ধরলো। আর কখনো আমাকে ছেড়ে যেও না, কখনো না। উজান মুখে বুকে জড়িয়ে নিল। তুমি আর রোহানা, তোমরা দুজনই আমার জান। বাইরে তখন ভোরের আজান হচ্ছে। চৌধুরী বাড়িতে 3 বছর পর আবার নতুন প্রাণের কান্না। আর সেই কান্নার মাঝে মিশে আছে রোহান তালুকদারের যেন দোয়া। কারণ রোহান নেই, কিন্তু তার ভালোবাসা আজ রোহানা হয়ে বেঁচে আছে। কেটে গিয়েছে দুইটি মাস। এই 2 মাসে তাদের মেয়ে রিহা অনেকটা বড় হয়েছে। এখন বাবা মায়ের কথা কিছুটা বুঝতেও পারে। অথচ এইটুকু একটা পুচকে বেবিকে নিয়ে উজান যখন তখন এদিক ওদিক চলে যায়। এই নিয়ে ময়ের অভিযোগের শেষ নেই। এত ছোট একটা মেয়েকে এই সময় বেশি বাড়িয়ে রাখা ঠিক নয়, কিন্তু উজান যেন কিছুতেই শুনতে নারাজ। মেয়ে হওয়ার পর তার ধৈর্যের পরিমাণ যেন দ্বিগুণ বেড়ে গেছে। যেখানে অন্য সব পুরুষ বাবা হওয়ার পরে সন্তানের দিকে তেমন মনোযোগ দিতে পারে না, রাত ভিতরে বাচ্চা কাঁদলে বিরক্ত হয় বা চেঁচামেচি করে, সেখানে উজান তার পুরো বিপরীত মেরু মানুষ। দীর্ঘ 8টি মাস সন্তানকে পেটে নিয়ে কত কষ্টই না সহ্য করেছে মৌ। সেই অসহ্য যন্ত্রণা উজান নিজ চোখে দেখেছে। তাই এখন সে মৌকে একদম পূর্ণ বিশ্রামে রেখেছে।
সারাদিন রাতে হাতে গোনা মাত্র কয়েক ঘন্টা ঘুমায় উজান, আর বাকি পুরোটা রাত মেয়েকে নিয়ে জেগে থাকে। মেয়েটা হয়েছে ঠিক তার বাবার মতো, ভীষণ দুষ্টু। সারাটা দিন শান্ত হয়ে ঘুমাবে, আর রাত হলেই তার যত দুষ্টুমি শুরু হবে। তবে তার এই জ্বালাতন মৌকে সহ্য করতে হয় না। সে নিশ্চিন্তে পরম ঘুমে ঢলে পড়ে, আর উজান পুরো রাত জেগে মেয়েকে সামলায়। সারাদিন ভার্সিটির কাজ সামলালেও মেয়েকে সামলাতে তার বিন্দুমাত্র বিরক্ত নেই, বরং সে আনন্দ পায়। মেয়েকে ফিডিং করানো, জামা চেঞ্জ করানো, বগির সাথে জড়িয়ে ধরে রুমে জুড়ে হেঁটে বেড়ানো, সব উজান নিজ হাতে করে। মৌ শুধু আবার চোখে তাকিয়ে দেখে। এমনকি দিনেও মৌকে তেমন একটা মেয়েকে সামলাতে হয় না। সে শুধু খাওয়ায়, আর বাকি সময় বাড়ির সবাই রাজকন্যাকে নিয়ে মেতে থাকে। পরিবারের বড় নাতি বলে কথা, তাই ওর উপর ভালোবাসা কোনো সীমা নেই। তবে দিনে বেশিরভাগ সময় সে তুবার কোলে থাকে। মৌ দূর থেকে তুবার মুখে সে প্রাণ খোলা হাসি দেখে সন্তানহীন মায়ের মনে কষ্ট মুখ খুব ভালো করে বোঝে। সেই জন্য সে কখনো তুবাকে সন্তান নিয়ে কোনো বিদ্রুমূলক কথা বলেনি। উল্টো সে নিজে যেন রিয়াকে তুবার কোলে দিয়ে এসেছে। এদিকে আজ 2 মাস পর উজান মৌ তাদের আগের সেই দোতলা রুমে শিফট হচ্ছে। প্রেগনেন্সির সময় ময়ের সিঁড়ি বেয়ে ওঠা নামা করতে কষ্ট হবে ভেবে তার 4 মাসের মাথায় তারা নিচে শিফট হয়েছিল। আজ আবার সেই প্রিয় রুমে ফিরে যাওয়ার পালা। পুরো রুম গোছানোর দায়িত্ব উজান একাই নিজের কাঁধে তুলে নিয়েছে। কাউকে রুমে ঢুকতেই দেয়নি। সেই জন্য আজ সে ভার্সিটি থেকে অফ নিয়েছে। আজকে পুরোটা দিন সে শুধু তার ওয়াইফকে দিতে চায়। এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তবুও উজান রুম গোছানো শেষ হলো না। মৌ নিচে সোফায় বসেছিল এবং এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকতে সে বেশ বিরক্ত। ওদিকে তুবা আর আহিয়া রিহাকে নিয়ে আনন্দে মেতে আছে। তবে মুখের মিষ্টি হাসি যেন ময়ের মনটা ভরেও গেল। অন্তঃপর সে একঘেয়েমি কাটাতে ধীরে ধীরে ছাদে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু ছাদে পা রাখতে সে অবাক হয়ে থমকে দাঁড়ালো। সেখানে আগে থেকে রয়েছে ইফাত আর মেহের। মেহের যেদিকে যাচ্ছে ইফাত পা টিপে টিপে তার পিছু পিছু সেদিকে দৌড়াচ্ছে। বারবার মেহের রাগী চোখে তাকাচ্ছে, তবু ইফাতের থামার কোনো লক্ষণ নেই। তার মুখে একটাই মিনতি, সরি বউ, প্লিজ আজকের মতো মাফ করে দাও। রাশমি, এরপর থেকে দরকার হলে তোমার বোকরা পরে বাইরে বের হব, তবু আজকের মতো ক্ষমা করে দাও। মেহের তেড়ে এলো ইফাতের দিকে, কর্কশ কণ্ঠে গর্জে উঠল, ট্রাস্ট করবেন না আমায়, বললাম না? বাজে লোক একটা, যান না, যে আপনাকে রাস্তাঘাটে জড়িয়ে ধরেছিলেন তাকে গিয়ে ট্রাস্ট করুন। ছি, ঘরে আমার চাঁদের মতো সুন্দর বউ থাকতে আমি ওই জঙ্গিদের কেন ট্রাস্ট করতে যাব? ওদের দিকে তো আমার রুচিই যায় না। ঠিক গেলে তো ঠিকই ট্রাস্ট করতেন। দাদি একদম ঠিক বলতেন, পুরুষ মানুষ মানেই খারাপ। মেয়ের মুখ ফিরিয়ে রাগে গজগজ করতে করতে ছাদের অন্যদিকে গিয়ে দাঁড়ালো। ইফাত তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ইদানিং মেয়েটা বড্ড বেশি কথায় কথায় ছ্যাদ করে ওঠে। সব প্রেগনেন্সির সময় মেয়েদের এমন মুড সুইং হয়, ইফাত তা জানা আছে, কিন্তু তা বলে এক এক সময় এক এক অদ্ভুত মুড। গতকাল রাতেই তো ইফাতকে দেখে মেহের অযথায় চিৎকার জুড়ে দিয়েছিল। সে নাকি ইফাতের সাথে এক বিছানায় ঘুমাবে না, অন্য কারোর সাথে ঘুমাবে। কিন্তু ইফাতও তো বউ ছাড়া ঘুমাতে পারে না। শেষে মেয়েকে অনেক বুঝিয়ে শুইয়ে ইফাতের সাথে ঘুমাতে রাজি করানো হলো ঠিকই, কিন্তু শর্ত হিসাবে বেচারা ইফাতকে সারা রাত মেজে শুয়ে কাটাতে হয়েছে। আজ আর উজানের সাথে কিছু জরুরি কেনাকাটা করতে গিয়ে ইফাতের এক এক্স গার্লফ্রেন্ড হুট করে সে তাকে জড়িয়ে ধরেছিল। উজান শয়তানি এক অমনি সেই মোড় একটা ছবি তুলে মেহেরের ফোনে পাঠিয়ে দিয়েছে। ব্যাস, তারপর থেকে শুরু হয়েছে এই ধুমধুমার কাণ্ড। বউ, বউ প্লিজ রাগ করো না। আই প্রমিস, তুমি ছাড়া ইফাত চৌধুরী আর কারো দিকে তাকাবে না। আপনাকে আমি বিশ্বাস করব না। আপনি খুব খারাপ। আমি আগের চেয়ে মোটা হয়ে গেছি বলে আমাকে আর আপনার ভালো লাগে না, তাই না? আর সেই জন্যই অন্য মেয়েকে জড়িয়ে ধরতে দেন। আমি সব বুঝি। মেহের অভিমানী স্বরে কথাগুলো বলল। তীরের মতো কথাগুলো গিয়ে সরাসরি ইফাতের বুকে বিঁধল। সে তৎক্ষণাৎ মেহেরের সামনে গিয়ে হুট করে তাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল। আকুল গলায় বলল, এটা কি বলছো ফুলকন্যা? আমার তোমাকে ভালো লাগে না, তুমি এটা বলতে পারলে? কারণ আমাকে আপনাকে আর বোঝাতে হবে না, আমি সব বুঝি। কিন্তু ইফাত তাকে ছাড়লো না। হঠাৎ মেহের তার কাঁধে শীতল তরল কিছু স্পর্শ অনুভব করলো। মুহূর্তের মধ্যে সে চমকে উঠল। ইফাতকে অনেক কষ্টে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে দেখে। ইফাতের চোখ থেকে অজরে অশ্রু গড়িয়ে পড়ছে। তা দেখে মেয়ের ঠোঁট ফুলালো।
আপনি কাঁদছেন? আমি তো জাস্ট এমনি এমনি বকছি। তার জন্য এভাবে কাঁদতে হবে? ইফাত উচ্ছ্বসিত দৃষ্টিতে তাকালো। মেয়ের পরম যত্নে তার চোখে জল মুছে দিতেই ইফাত তার সেই হাতটিতে ব্যাকুল হয়ে চুমো খেলো এবং আকুল কণ্ঠে বলল, তুমি কেন এমনি এমনি এতে গেলে? তুমি তো জানো তুমি ছাড়া এই ইফাত চৌধুরী কারো দিকে চোখ তুলে তাকায় না। তবুও বললে, তুমি এসব অভিযোগ করলে আমার বড্ড কষ্ট হয়। আমি প্রমিস করছিলাম না তোমাকে সবসময় অনেক অনেক ভালোবাসবো। আচ্ছা, আর মুড অফ করবেন না প্লিজ। আর কখনো এমন কথা বলবো না। তুমি বিশ্বাস করো, আমি সত্যি ওই ডাইনিকে দেখিনি। ও নিজেই হুট করে এসে আমাকে জড়িয়ে ধরেছিল। আবারও ইফাত তাকে বাহু ধরে জড়িয়ে ধরলো। মেহের ইফাতের পিঠে আলতো করে হাত বুলালো। অন্তঃপর মৃদু হাসলো। আপনাকে বিশ্বাস না করলে মেহেরের জীবন এতটা সুন্দর কখনই হতো না। আপনাকে স্বামী হিসাবে পেয়ে আমি সত্যি ভাগ্যবতী। আপনি আছেন বলেই মেহের আছে। মেহেরের আশ্বাসে ইফাত কিছুটা শান্ত হলো। সে মেহেরকে এক হাতে বুকের সাথে লেপ্টে ধরে দূর আকাশের দিকে তাকিয়ে রইল। দুজনের কিছুক্ষণ নীরব হয়ে রইল। হুট করে ইফাত মেহেরের গালের ঠোঁট ছোঁয়ালো। মেহের চমকে তাকালো। আপনি এটা কি করলেন? রুমে চলো বউ। রুমে যাব মানে? এই বিকেলে রুমে গিয়ে কি করব? ইফাত মেহেরের চোখে স্থির দৃষ্টি রেখে নিচু কণ্ঠে ফিসফিসিয়ে বলল, তোমাকে চাই, এখন এই মুহূর্তে। কি? আপনি পাগল হয়েছেন? প্রথমত এখনের দিন, আর তাছাড়া আমার পেটে বাবু আছে। মেহেরের কথা ইফাত আলতো করে হাসলো। একটু ঝুঁকে মেহেরের নাকের সাথে নিজের নাক ছোঁয়ালো। হুম, পাগল তো আমি হয়েছি। সেটা আবার আমার এই মিষ্টি বউটার প্রেমে। তাকে নিজের করে পাওয়ার জন্য পাগল হয়েছি। আর দিনে কি আর আমার বউকে ভালোবাসতে পারবো না? ভুলে গেলে আমি কিন্তু আমার বউকে প্রথম দিনেই ভালোবেসেছিলাম। ইফাতের কথায় মেয়ের মারাত্মক লজ্জা পেল। সাথে সাথে মাথা নিচু করে ফেললো সে। ইফাত আবারও ফিসফিসিয়ে আওড়ালো, আর আমার সন্তানের কথা বলছো? ইফাত চৌধুরীর সন্তান ইফাত চৌধুরীর মতোই হবে। সে অনেক সাহসী, তাই তার বাবার ভালোবাসার মাঝে সে কখনোই হারাবে না। বাকিটা আমি সামনে নেব। এবার চলো তো বউ, আমি অধৈর্য হয়ে পড়ছি। তারা দুজন পেছনে ফিরতেই চমকে উঠল। দেখে মো তাদের পেছনে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তাদের দিকে তাকিয়ে আছে। তাদের বুঝতে বাকি রইল না যে মৌ এতক্ষণ এর সব কথা শুনে ফেলেছে। মৌ দুষ্টুমি সুরে বলল, তা দেবরজি, আমার বোনকে কি এখন পাবো নাকি? নো 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 ভাবিজান, আপনার দেবর এখন মারাত্মক অসুস্থ। তাকে সুস্থ করতে আপনার এই বোনকে প্রয়োজন। আপনার দেবর সুস্থ হলেই আপনি আপনার বোনকে ফেরত পাবেন। আসি কেমন? এই বলে মেহেরের হাত ধরে এক প্রকার টেনে নিয়ে যেতে লাগলো ইফাত। মৌ কেবল সেদিকে তাকিয়ে হাসলো। কিছু কিছু সম্পর্ক কত সুন্দর হয়, সব অতি যেন কত সহজে একে অপরকে আপন করে ভালোবাসতে পারে। এরপর মৌ নিজেই ছাদের এদিক ওদিক ঘুরে দেখতে লাগলো। মৌ লাল টুকটুকে একটা শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনোভাবে তা পরতে পারছে না। এদিকে উজান কড়া হুঁশিয়ার দিয়ে গেছে, আজকে তাকে নতুন বইয়ের মতো শাড়ি পরে প্রস্তুত থাকতে হবে। অথচ সে কিছুতেই কুচি মেলাতে পারছে না। তুবা এখন ছোট রিয়াকে সামলাতে ব্যস্ত। এদিকে রাত অনেক গভীর হয়েছে। মৌ কাকে ডেকে সাহায্য চাইবে বুঝে উঠতে পারছে না। এরই মাঝে হঠাৎ দরজা খুলে হুড়মুড়িয়ে রুমে ঢুকলো উজান। মৌকে এ অবস্থায় হাত পা গুটিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে হু হু করে হেসে উঠল। তা দেখে মৌ প্রচণ্ড রাগান্বিত হলো। আজকের মেজাজে বলে উঠল, প্রফেসর সাহেব একদম হাসবেন না। আপনার জন্য যত বিপদ। আপনি খুব ভালো করেই জানেন আমি শাড়ি পরতে পারি না, তাহলে কেন পরতে বলেন? মৌ মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। তা দেখে উজান হাসতে হাসতে তার দিকে এগিয়ে এলো। এক বাচ্চার মা হয়ে গেছে অথচ কোনো শাড়ি পরতে পারে না। সে ধীরে ধীরে কাছে এসে মৌয়ের সামনে ঝুঁকে দাঁড়ালো। মৌয়ের হাত থেকে শাড়িটা নিজের হাতে নিজেই পরাতে শুরু করলো। পরম যত্নে সে কুচি ঠিক করলো। মৌ শুধু অবাক চোখে তা তাকিয়ে দেখলো। কুচিগুলো সুন্দর করে গুছিয়ে উজান যখন মৌয়ের নাভির কাছে গুছতে যাবে, অমনি মৌ ঝটপট তার হাত ধরে ফেললো। উজান অবাক হয়ে প্রশ্ন করলো, কি হলো পিচ্ছি, কুচি গুছতে দেবে না? দিন, আমি গুজে নিচ্ছি। উজান সাথে সাথে মুখ বাঁকালো। সে যখন পুরো শাড়িটা পরিয়ে দিতে পেরেছে তখন বাকিটুকু সেই পারবে। সে আবার কুচি গুছতে গেলে মৌ আবারও তার হাত টেনে ধরলো। দিন না, আমি গুজে নিচ্ছি। আমি গুজে দিলে প্রবলেম কিসের? চুপচাপ দাঁড়িয়ে থেকো। শাড়ি পরিয়ে আমি দেব, আবার শাড়ি খুলেও আমিই দেব। উজানের সরাসরি কথায় মৌ লজ্জায়
আজ পুরো রুমটা নানা রঙের তাজা ফুল দিয়ে চমৎকারভাবে সাজানো হয়েছে। মৌ খুশিতে প্রফুল্ল হয়ে প্রশ্ন করলো, প্রফেসর সাহেব, আপনি সব করেছেন? এর ঘাড়ে আলতো করে চুমু খেলো, তারপর মুচকি এসে উত্তর দিল, আমি করেছি। সেটাও আবার আমার এই মিষ্টি ওয়াইফের জন্য। ফার্স্ট বাসরাতে তো আমার ওয়াইফকে সেলিব্রেট করতে দেইনি, কিন্তু এখন আর সেসব মিস হবে না। আজকে আমি আমার পিচ্চির সাথে সেকেন্ড বাসর করব। মৌ সাথে সাথে চোখ রাঙিয়ে তাকালো। তা দেখে উজান মাথার চুলকে আমতা আমতা করে বলল, মানে ওই একই তো হলো। সেকেন্ড বাসর না করলেও সেকেন্ড টাইম বাসর ঘর সাজালাম, তাও আবার নিজ হাতে। বলো বলো, কেমন ফিল হচ্ছে? মৌ খুশিতে গদগদ হয়ে রুমের ভেতর এগিয়ে গেল। পুরো রুমটাতে চোখ বুলালো সে। আজ মনে হচ্ছে কত যুগ পর সে নিজের প্রিয় রুমে ফিরল। সে দ্রুত গিয়ে দক্ষিণের জানালাটা খুলে দিল, আর সাথে সাথে রাতের হিমেল বাতাস হু হু করে রুমে ঢুকে পড়ল। উজান কোনো মতে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলল, প্রফেসর সাহেব প্লিজ একটু দূরে সরুন। ডিস্টার্ব করো না তো জান, ফিল নিতে দাও। উল্টো উজানের বেলুনের মতো চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে রিয়া খিলখিল করে হেসে উঠল। উজান একদম হা হয়ে গেল। সে সাথে সাথে মোয়ের কোল থেকে মেয়েকে নিজের কোলে তুলে নিয়ে তার নাকে নাক ঘষে বলল, বদের ঝাড়ি মেয়ে, বাপকে একটু রোমান্স করতে দিবি না? এত পাজি পাজি, চল তোকে আর তোর আসল মায়ের কাছে দিয়ে আসি। এই বলে উজান মেয়েকে কোলে নিয়ে রুম থেকে বের হতে যেতে লাগলো। মৌ পেছন থেকে অনেক ডাকলো, কিন্তু উজান কানই তুলল না। সে গটগট করে হেঁটে আরিয়ানের রুমের দিকে গেল। ওদিকে মাত্রই আরিয়ান তুবাকে কোলে মাথা রেখে শুয়েছিল। অমনি উজানকে হুট করে রুমে ঢুকতে দেখে দ্রুত উঠে বসলো। উজান এক সেকেন্ডও দেরি করে না, মেয়েকে তুবার কোলে চাপিয়ে দিয়ে নাক কুচকে বলল, ভাইয়া ভাবি, এবার তোমরা তোমাদের মেয়েকে সামলাও। বদের হাঁটটি একটা মেয়ে, বাপকে একদমই রোমান্স করতে দিচ্ছে না। ছি ভাই, সামান্য রোমান্স করার জন্য তুই মেয়েকে আমাদের কাছে রেখে যাচ্ছিস? আরিয়ান টিপকানি কেটে বলো। উজান পাল্টা উত্তর দিল, ভাই প্লিজ, নিজে তো সারাক্ষণ রোমান্স করো, আর আমাকে সামান্য রোমান্স দেখাচ্ছ? কয়েক মাস ধরে আমি অভুক্ত আছি, এবার অত্যন্ত বউটাকে কাছে পাওয়ার সুযোগ দাও। দূর, আমার টাইম ওয়েস্ট হচ্ছে। তোমরা তোমাদের মেয়েকে সামলাও, আমি গেলাম। পেছন থেকে আরিয়ান কত ডাকলো কিন্তু উজান সেদিকে কানই দিল না। সোজা নিজের রুমের দিকে রওনা হলো। আরিয়ান ও তুবা দুজনই উজানের এমন কাণ্ড দেখে হেসে গড়ালো। তারপর তুবা রিয়াকে পরম আদরে বুকের সাথে জড়িয়ে নিল। তুবা ওম পেয়ে ছোট্ট রিয়াকে খুব খুশি। তারপর সে তাদের সাথে দুষ্টুমিতে মেতে উঠল। উজান রুমে এসে সোজা দরজা লক করে দেয় এবং তড়িৎ গতিতে মইয়ের দিকে এগিয়ে যায়। মৌ কোমরের হাত দিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। উজান তার সামনে যেতে সে চেঁচিয়ে উঠল, লজ্জা করে না আপনার, এইটুকু মেয়েকে মায়ের থেকে দূরে রাখতে? একটু লজ্জা করে না? মেয়ে তো আর তার আরেক মায়ের ঠিকাই পেয়েছে। এবার আমাকে আমার বউকে পেতে দাও। ফাজলামো করেছেন আমার সাথে? আমার মেয়েকে আমার কাছে এনে দিন। আমি আমার মেয়েকে একা একা কোথাও থাকতে দেব না, নিয়ে আসুন ওকে। মৃদু হাসলো, তারপর খানিকটা এগিয়ে গিয়ে মৌকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। মৌ রাগি চোখে তাকিয়ে রইল। সে সরে আসতে চাইলে উজান আরো শক্ত করে তাকে বুকে চেপে ধরে। মৌয়ের সারা মুখে ভালোবাসার স্পর্শ মেখে দিয়ে ফিসফিস করে, পিচ্ছি রিল্যাক্স হও প্লিজ। তুমি কিন্তু দিন দিন ভীষণ পচা হয়ে যাচ্ছ। মেয়ে আমাদের ঠিকই, তবে সেই মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে যদি ভাইয়া ভাবে একটু সুখ পায়, তাতে ক্ষতি কী বলো? আমার পিছে তো সবার কষ্ট অনুভব করে, সবাইকে বোঝে, তাহলে আজ কেন অবুঝের মতো বিহেভ করছে? রিয়া তো আমাদেরই সন্তান, এখন ওকে যদি কিছুটা সময় ভাবির কাছে দেই, তবে ক্ষতি কী বলো? তুমি তো একজন সন্তানহীনা মায়ের কষ্ট বোঝো, তাই না? জানো, আমি ভাবিকে লক্ষ্য করেছি, সে আমাদের মেয়ে থেকে কিছুটা দূরে দূরে থাকে। কারণ সেদিন কেউ একজন বলেছিল, নিঃসন্তান মা যদি কোনো বাচ্চা কোলে নেয়, তবে সেই বাচ্চা নাকি ক্ষতি হয়। সেই থেকে ভাবি নিজেকে গুটিয়ে রাখে। আচ্ছা তুমিই বলো, এমন কথা মানুষ কিভাবে বলে? আল্লাহ তো সবাইকে কোনো না কোনোভাবে পরীক্ষা নেয়। হয়তো ভাইয়া ভাবিকে এভাবে নিচ্ছে, তাদের মুখে যদি আমরা একটু হাসি ফুটিয়ে তুলতে পারি, তাতে ক্ষতি কী? তাছাড়া আমি তো আছি, আমাকে পেয়ে কি তুমি হ্যাপি নাও? লজ্জায় মাথা নিচু করে নিল। মানুষটা তাকে সবসময় কত সুন্দর করে বুঝিয়ে বলে, কখনো একটু রেগে কথা বলে না। এই জন্যে মানুষটাকে তার ভীষণ ভালো লাগে। মৌ নিচু কণ্ঠে বলল, আমি এভাবে বলতে চাইনি, আমাদের মেয়ে তো একা কখনো ঘুমায়নি, তাই বলছিলাম। ওর বিশ্বাস রাখো, রিয়া আমাদের চেয়ে ভাইয়া ভাবির কাছে অনেক বেশি ভালো থাকবে। আমি জানি।
হঠাৎ উজান আকুল গলায় ডেকে উঠল, পিচ্ছি, হুম? ওয়াইফে, হুম? মিসেস চৌধুরী, হুম? রিহার মাম্মা। এবার মই সত্যিই বিরক্ত হলো। কতবার হুম বলার পরও কেন ডেকে যাচ্ছে বুঝতে পারছে না। নিজের রাগকে দমিয়ে রেখে হালকা হেসে বলল, বলুন প্রফেসর সাহেব, ভালোবাসি আপনাকে। এই বলে উজান ঘনিষ্ঠতা বাড়ালো। মৌ বাধা দেওয়ার চেষ্টা করলেও উজান শুনল না, বরং নিচু কণ্ঠে ফিসফিস করে, মাম্মা আজ হবে না আমার। অনেকগুলো মাস ওয়েট করছি, আর সহ্য হচ্ছে না, অধৈর্য হয়ে যাচ্ছি, প্লিজ সামলান আমায়, নয়তো আজ মরেই যাব। কথা বলছেন না কেন? একটু সামলাতে পারবেন না আমায়? সত্যি সত্যি এবার ধৈর্য হারাচ্ছি, প্লিজ বাঁচান আমায়। কিন্তু তবুও ময়ের কাছ থেকে কোনো সাড়া শব্দ এলো না। উজান অবাক হয়ে ময়ের মুখের দিকে তাকালো, দেখে মেয়েটার চোখে দু ফোঁটা জল ছলছল করছে। তা দেখে উজান ব্যাকুল হয়ে এক পা পিছিয়ে গেল, মাথা নিচু করে অসহায় গলায় বলল, সরি পিছি, আমি নিজেকে সামলে নিচ্ছি, তবু তুমি কেঁদো না প্লিজ, কিছু হবে না আজ। এই বলে উজান সরে যেতে চাইল। মৌ ঝটপট তার হাত শক্ত করে ধরে ফেলে এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে। কোথাও যাবেন না আপনি, আপনি এখানেই থাকুন। তুমি তো চাচ্ছ না আমি থাকি। মৌ উজানের নিজের মুখে দাঁড়া করিয়ে বলল, আমি কি মুখ ফুটে একবার বলেছি যে আপনাকে চাই না? কাঁদলে কেন? আপনি এত ভালো কেন? আপনাকে স্বামী হিসাবে পেয়ে আমি সত্যি ভাগ্যবতী। আমি তো আপনারই অধিকার। তবুও বারবার কেন আমার অনুমতি নেন? সেই জন্য কাঁদছি। আমার ভালোর জন্য এতগুলো মাস আমার থেকে দূরে থাকলেন, সেই জন্যে কাঁদছি। আমি সত্যি অনেক লাকি, তাই না? এই প্রশ্নের উত্তর আগামীকাল দেব। আজ আমাকে সামলাতে পারবেন কি না শুধু সেটা বলেন। আর স্বাভাবিক থাকতে পারছি না। মৌ মাথা নিচু করে উজানকে আরও নিবিড় করে জড়িয়ে ধরল। মুহূর্তের মধ্যে উজান তার উত্তর পেয়ে গেল। সাথে সাথে মৌকে কোলে তুলে নিয়ে তার কানের কাছে ফিসফিস করে আওড়ালো, মিসেস উজান চৌধুরী, ভালোবাসি আপনাকে। সারা জীবন আপনার ভালোবাসায় পরিপূর্ণ হয়ে থাকতে চাই। আপনার ভালোবাসাহীন কোনো অস্তিত্ব নেই প্রফেসর উজান চৌধুরী। মৌ নিজেকে মুচকি এসে উজানকে জড়িয়ে ধরল। আপনাকে অনেক ভালোবাসি প্রফেসর উজান চৌধুরী, আমার প্রফেসর সাহেব। ময়ের উত্তর শুনে উজান পরম তৃপ্তির হাসি হাসলো। ময়ের কপালে আলতো ঠোঁট ছুঁয়ে আবারও আড়ালো, অসম্ভব রকম ভালোবাসে আপনাকে মিসেস চৌধুরী, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।